সুপ্রিয় ইকো কলেজের শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজকে বরাবরের মতো বাংলা প্রথম পত্রে আমরা ধারাবাহিকভাবে শর্ট সিলেবাসের আঙ্গিকে 2022 সালের অন্তর্গত আমাদের জনপ্রিয় একটি কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ তার একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি আজকে তোমাদের সামনে আলোকপাত করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বরাবরের মতো আবু জাফর ওবায়দুল্লাহ বা কবি পরিচিতি একটু জেনে নিই। যে আবু জাফর ওবায়দুল্লাহ বাংলাদেশের একজন কীর্তিমান লেখক, কবি, সাহিত্যিক। বাংলা ভাষা ও সাহিত্যের তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বিশেষভাবে চিহ্নিত। আবু জাফর ওবায়দুল্লাহ তিনি আমাদের বাংলাদেশের বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্মগ্রহণ করেছেন 1934 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি। মূলত তিনি ইংরেজি সাহিত্যে অনার্স, বিএ সম্মান, এমএ ইংরেজি সাহিত্যে পাশ করার পরেও তিনি বাংলা ভাষা সাহিত্যের প্রতি তার যে অকৃত্রিম শ্রদ্ধা, ভালোবাসা, মমতা, দরদ ছিল, দেশ এবং দেশের মাতৃভাষা প্রতি তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার বিশেষভাবে চিহ্নিত হয়েছে বাংলা ভাষা সাহিত্যে। ইংরেজি সাহিত্যের একজন কীর্তিমান ছাত্র হয়েও তিনি বাংলা ভাষা সাহিত্যের প্রতি প্রবল তার অনুরাগ ছিল এবং তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। আমরা জানি যে তিনি সিভিল সার্ভিসে চাকরি করছেন, বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষভাবে তিনি 1982 সালে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন এবং 1984 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বাংলা সাহিত্যে তার অবস্থান সত্যি বিশেষভাবে স্মরণীয়। তার কবিতায় বিশেষভাবে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তা হলো রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। রাষ্ট্রভাষা আন্দোলন এবং এই বিষয়ক সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তিনি 21 পদকে ভূষিত হন। বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে 1979 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়। আবু জাফর ওবায়দুল্লাহ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে 7 নরীর হার এবং কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময় ছাড়াও অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও তার আরেকটি বাংলা ভাষা সাহিত্যের স্মরণযোগ্য বিষয় যে তার এই কাব্যগ্রন্থগুলো ইংরেজি ভাষায় একাধিক অনুদিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে। এই কীর্তিমান পুরুষ 2001 খ্রিস্টাব্দে 19 মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় আমাদের কবিতা আমি কিংবদন্তির কথা বলছি। এই আমি কিংবদন্তির কথা বলছি এটি একটি তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ। সেই কাব্যগ্রন্থেরই এই কবিতাটি সংকলিত। তো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আমরা এই স্তবকের মধ্যে জানতে পারি যে আসলে এখানে কিংবদন্তি বলতে কি বোঝানো হয়েছে তা আগে আমাদের একটু ধারণা রাখা দরকার। কিংবদন্তি হচ্ছে আমাদের এখানে যে আমরা জনশ্রুতি
বা লোক পরম্পরায় শ্রুত ও কথিত বিষয়, যা একটি জাতির ঐতিহ্যের পরিচয়বাহী। অর্থাৎ কিংবদন্তি হচ্ছে ঐতিহ্য, কিংবদন্তি হচ্ছে আমাদের পূর্বপুরুষ। তো এখানে পূর্বপুরুষ বা ঐতিহ্য বাঙালির সম্পর্কে যে বিষয়টি বলা হচ্ছে যে পিঠে রক্ত জবার মতো ক্ষত, পিঠের মধ্যে রক্ত জবার মতো ক্ষত, যেটি আসলে মানুষের উপর অত্যাচারের ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে। সেই অত্যাচারে আঘাত যে এখনও তাজা রয়েছে তা বোঝাতে রক্ত জবার প্রসঙ্গ এখানে কবি ব্যবহার করেছেন। আরও এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই আঘাতটা কিন্তু পিঠের মধ্যে রয়েছে, অর্থাৎ পিছন দিক থেকে আঘাত করা। অর্থাৎ আমাদেরকে যারা এখানে দাসের মতো নির্যাতন করেছে, যেসব অত্যাচারী, তারা সত্যিকার অর্থে তারা ছিল কাপুরুষ। কারণ এই কাপুরুষেরাই পিছন থেকে মানুষকে আঘাত করে, তাদের আসলে বিরচিত সাহস তারা দেখাতে পারেনি। কিংবা আমাদের উপর যে কৃতদাসের মতো তারা ঝাঁপিয়ে পড়েছে, মুক্ত মানুষের সঙ্গে সম্মুখ লড়াইয়ের সাহস তাদের ছিল না। তাই এখানে পিঠে রক্ত জবার মতো ক্ষত এই স্তবকে বলা হচ্ছে। এরপরে আমরা দেখি যে প্রতিটি লাইনের ব্যাপক ব্যাখ্যা রয়েছে, যে এখানে করতলে পলিমাটির সৌরভ ছিল, এখানে পলিমাটির সৌরভ এবং আমাদের অরণ্য, সাপদ, পতিত জমি, এই সব কথাগুলোর প্রত্যেকটি অনেক সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন আমরা বলতে পারি যে এখানে ওই যে বলা হচ্ছে পতিত জমি, যে জমিটা পরিত্যক্ত অনাবাদী জমি, সেই জমিতে যখন লাঙল দিয়ে চষণ করা হয় সেটা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়। তাই সেই রকম একটা আমাদের যে মুক্তির যে স্বাদ, আমাদের যে স্বাধীনতার যে স্বাদ, এই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে গিয়ে সেই পতিত জমির তুলনা করা হয়েছে। এখানে যে জমির আবাদের কথা বলা হচ্ছে, যে এইরকম পতিত জমি আবাদ করতে যে কষ্ট হয়, একইভাবে স্বাধীনতা অর্জন করতে এরকমই কষ্টের শিকার, ত্যাগ, তিতিক্ষা, নিজের জীবন, রক্ত, আমাদের প্রাণ, আমাদের তাজা প্রাণ বা প্রাণের তাজা রক্ত ঝরাতে হয়। এভাবে স্বাধীনতার স্বাদ আসে। এবং সত্য, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। এখানে কবিতা শব্দটির রূপক অর্থে বলা হচ্ছে যে কবিতা বলতে এখানে স্বাধীনতার কথা, মুক্তির কথা বলা হচ্ছে। কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা। আসলে এই কবিতা হচ্ছে এই যে আমরা কষ্ট করে চষণ করে বা চাষ করে যে আমরা যে শস্যদানা আবাদ করছি, শস্যদানা যে পাচ্ছি আবাদ করার পরে, এই অর্জন যেমন কষ্টকর একটি অর্জন, একইভাবে একটি স্বাধীনতা একটি কষ্টকর অর্জন, একটি কবিতা কষ্টকর অর্জন। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। বলছে যে কবিতা শুনতে জানে না, অর্থাৎ যে স্বাধীনতা সম্পর্কে যার কোনো ধারণা নেই, যে স্বাধীনতাই বুঝে না, যে মুক্তি বুঝে না, তার কি, সে তো ঝড়ের আর্তনাদ শুনবেই। যে কবিতা শুনতে জানে না সে তো দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাসী থেকে যাবে, সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি। এটা এই সত্য, এই স্বপ্ন হচ্ছে আমাদের মুক্তির স্বপ্ন, আমাদের স্বাধীনতার স্বপ্ন, আমাদের আসলে বেঁচে থাকার স্বপ্ন, অস্তিত্বের লড়াইয়ের স্বপ্ন। উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালায় কথা বলছি। এখানে উনুনের আগুনে আসলে আগুন পুড়িয়ে কিছু অশুদ্ধকে শুদ্ধ করে, যেমন আমরা বলতে পারি উদাহরণস্বরূপ ওই যে খাঁটি সোনা চেনার উপায়, সোনাকে পুড়িয়ে পুড়িয়ে তার যে মানে খাঁটি যে অংশটুকু থাকে সেটি কিন্তু আমরা প্রকৃত সোনারূপে গ্রহণ করি।
একইভাবে আমাদের মধ্যে যে পরাধীনতা, আমাদের মধ্যে যে কিছু অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, তো এই সব শক্তিকে, অশুভ শক্তিকে ধ্বংস করার বা অশুভ শক্তিকে বিনাশ করার উপায় হলো যুদ্ধ। কবিতায় যুদ্ধের মধ্যেই মুক্তির স্বাদ তিনি চেয়েছেন এবং মুক্তির স্বাদ তিনি প্রত্যাশা করেছেন। তাই উনুনের আগুনে, চুলোর ওই আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি, মানে আমরা মুক্তির সংগ্রামের কথা বলছি এবং স্বাধীনতার প্রত্যাশা করেছি, স্বপ্ন দেখছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। এখানে মায়ের কথা বলা হচ্ছে। আমরা আমাদের প্রিয়, আমাদের প্রাণের মতোই, প্রাণের চেয়েও প্রিয় আমাদের মা, সেই মায়ের কথা এখানে বলা হচ্ছে, যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না, যে সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। এখানে প্রত্যেকটি কবিতা, প্রত্যেকটি পংক্তির কবিতা রূপক অর্থে বলা হচ্ছে স্বাধীনতার কথা, মুক্তির কথা। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। এখানে পূর্বপুরুষদের কথা বলা হচ্ছে। বিচলিত স্নেহ কোনটি? বিচলিত স্নেহ হচ্ছে যে যখন মায়েরা আসলে তার সন্তানকে যুদ্ধের জন্য প্রস্তুত করে তোলেন, সন্তানকে তার জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্য উৎসাহ দেন, সন্তানের আসন্ন বিপদ দেখে আবার তার মনে সে বিচলিত হন, সে উদ্বিগ্ন হন। একইভাবে আমরা যখন কাউকে ভালোবাসি, তার আবার সকলের মুক্তির জন্য, সামগ্রিক মুক্তির জন্য, আবার এই যে প্রাণ তখন তুচ্ছ হয়ে যায়, সামগ্রিক মুক্তির জন্য ব্যক্তির প্রাণ তখন তুচ্ছ। মা তাই সেই সন্তানের তুচ্ছ মৃত্যুকে তুচ্ছ করে, অর্থাৎ একটা গৌরবের ব্যাপার মনে করে তাকে মুক্তির স্বাদ বা স্বাধীনতার স্বাদের জন্য সংগ্রামে, যুদ্ধে তাকে ঝাঁপিয়ে পড়ার জন্য উৎসাহ করেন। সেই মা আবার ওই সন্তানের যখন বিপদ কাছে চলে আসে, তখন তিনি কিন্তু আবার বিচলিত হন। এখানে বিচলিত স্নেহের কথা বলছি। গর্ভবতী বোনের, অর্থাৎ এই মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে হানাদার বাহিনী আমাদের বোনদেরকে, মা বোনের যে সম্ভ্রমহানি হয়েছে, সেখানে বোনেরা গর্ভবতী, সেই গর্ভবতী বোনের যে আসলে বীভৎস এই মৃত্যুর দিকে কবির আসলে গভীর শ্রদ্ধা এবং তিনি অত্যন্ত মর্মাহত। এবং এইগুলো আমাদের সকলের ভালোবাসা। এই যে বোনের মৃত্যু, গর্ভবতী বোনের, ভাইয়ের শহীদের যে শহীদ হওয়ার যে রক্তে তাজা প্রাণ যে দিয়েছেন, এগুলো এবং মায়ের স্বপ্ন, এই সন্তানকে সে কাছে না রেখে যুদ্ধে পাঠিয়ে দিয়েছেন, এগুলো কিন্তু সামগ্রিকভাবে আমাদের ভালোবাসা। তাই কবি বলছেন, আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি, যে ভাই শহীদ হয়েছেন যুদ্ধে, বীর সংগ্রামী হয়ে মুক্তির স্বাধীনতা বা মুক্তির স্বাদ তিনি ছিনিয়ে এনেছেন। যে কবিতা শুনতে জানে না, সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ড ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। এরপরে আমরা আসলে কবিতা বিশেষ করি, যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে। অর্থাৎ যে চেষ্টা করছে, সেই ওই অনাবাদী জমিতে যদি বারবার চেষ্টা করে, সেখানেও কিন্তু কিছু না কিছু শস্য উৎপন্ন হবে। যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে। যে মাছ চাষ করে সে হয়তো যতটা চেয়েছিল কাঙ্ক্ষিত ফল পাবে না, অতটা বেনিফিটেড হবে না, কিন্তু সে কিছু না কিছু ফল পাবেই। যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে। যে লোহখণ্ডকে প্রজ্বলিত করে, লোহাকে আগুনে জ্বালিয়ে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি।
আমি আমার ভালোবাসার কথা বলছি, আমি কবি এবং কবিতার কথা বলছি। মানে কবি নিজেই একজন মুক্তিকামী সংগ্রামী পুরুষ ছিলেন এবং তার কবিতা হচ্ছে এখানে স্বাধীনতা মুক্তি কথা তিনি বলছেন। সশস্ত্র সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা, মানে আসলে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ওই যে মুক্তির যে আনন্দ, সেই আনন্দের সৌন্দর্যের কথা তিনি এখানে বলছেন যে সুন্দর অনিবার্য অভ্যুত্থান কবিতা। সুপুরুষ ভালোবাসার সকুণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহর বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির বলছি নামক কবিতা। রচনাটিতে আসলে বিষয় ও আঙ্গিকগত অভিনবত্ব রয়েছে। আলোচ্য কবিতাটিতে উচ্চারিত হয়েছে ঐতিহ্য সচেতন শিকড় সন্ধানী মানুষের সংগ্রামী সর্বাঙ্গীন মুক্তির দৃপ্ত ঘোষণা। প্রকৃতপক্ষে রচনার প্রেক্ষাপটে আছে বাঙালি সংস্কৃতির হাজার বছরের ইতিহাস, এই জাতির সংগ্রাম, বিজয় ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ। তিনি এই কবিতায় পৌনঃপুনিকভাবে মানব মুক্তির আকাঙ্ক্ষায় সোচ্চার হন। কবির একান্ত প্রত্যাশিত মুক্তির প্রতীক হয়ে উপস্থাপিত হয় একটি বিশেষ শব্দবন্ধ কবিতা। কবিতার পূর্বপুরুষের সাহসী ও গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা উপস্থাপনের মধ্য দিয়ে তার বক্তব্যকে এগিয়ে নিয়ে চলেছেন। কবির বর্ণিত এই ইতিহাস মাটির কাছাকাছি মানুষের ইতিহাস, বাংলার ভূমিজীবী অনার্য কৃতদাসের লড়াই করে টিকে থাকার ইতিহাস। কবিতা ও সত্যের অভেদ কল্পনার মধ্য দিয়ে কবি নিয়ে আসেন মায়ের কথা, বোনের কথা, ভাইয়ের কথা, পরিবারের কথা। কবি এও জানেন মুক্তির পূর্ব শর্ত যুদ্ধ, আর সেই যুদ্ধে পরিবার থেকে দূরে সরে যেতে হয়। ভালোবাসার জন্য তাদেরকে মুক্ত করবার জন্যই তাদের ছেড়ে যেতে হয়। এই অমোঘ সত্য কবি জেনেছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস থেকে। কবিতাটি রস উপলব্ধির অবিচ্ছেদ্য অংশ হল এর আঙ্গিক বিবেচনা। এক্ষেত্রে প্রথমে যে বিষয়টি পাঠককে নাড়া দিয়েছে তা হলো একই ধাঁচের বাক্যের বারংবারের তিনি ব্যবহার করেছেন। কবি একদিকে আমি কিংবদন্তির কথা বলছি পংক্তিটি বারবার বা বারংবার তিনি প্রয়োগ করেছেন। অপরদিকে যে কবিতা শুনতে জানে না, এই পংক্তির শুরুতে এই উদ্ভাসিত বিপ্লবী এবং আরও আবেগ ঘন একটি পরিবেশের অভিনবত্ব শিল্প সুষমামণ্ডিত করে তুলেছেন কবিতাটিকে। এই কবিতার এই পংক্তিমালাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপনের মধ্য দিয়ে কবিতা এবং মুক্তির আবেগকে একত্রে শিল্প রূপ প্রদান করেছে। এখানে কিংবদন্তি শব্দটি হয়ে উঠেছে একটি ঐতিহ্যের প্রতীক। কবি এই নান্দনিক কৌশলের সঙ্গে সমন্বিত গভীরতা সঞ্চারী চিত্রকল্প তিনি তৈরি করেছেন। একটি কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হল হৃদয় স্পর্শী চিত্রকল্পের যথোপযুক্ত ব্যবহার। চিত্রকল্প হলো এমন শব্দছবি যা কবি গড়ে তোলেন। এক ইন্দ্রিয়ের কাজ অন্য ইন্দ্রিয়ের সাহায্যে তিনি করিয়ে কিংবা একাধিক ইন্দ্রিয়ের সম্মিলিত আশ্রয়, আর তা পাঠক হৃদয়ে সংবেদনা জাগায় ইন্দ্রিয়াতীত বোধের প্রকাশ সূত্রে। চিত্রকল্প নির্মাণের আরেকটি শর্ত হলো অভিনবত্ব। এই সকল মৌল শর্ত তিনি পূরণ করে আলোচ্য কবিতাটি চিত্রকল্পসমূহে তিনি নির্মিত করেছেন। কবি যখন বলেন ওই যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, আহ কি আবেগ এখানে জড়িয়ে আছে, কি শিল্প, কি অভিনবত্ব, তখন এই ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়াতীতের দোতনাই আসলে সঞ্চারিত। নিবিড় পরিশ্রমী কৃষকের ফলানো শস্য একান্তে ইন্দ্রিয়গ্রাহ্য একটি অনুষঙ্গ, কিন্তু এর সঙ্গে যখন কবিতাকে অভেদ কল্পনা করা হয় তখন কেবল ইন্দ্রিয় দিয়ে একে অনুধাবন করা সম্ভব হয় না। সার্বিক বিবেচনায় কবিতাটি বিষয় ও আঙ্গিকে সৌকর্যে বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। আসলে কবিতাটি অত্যন্ত চমৎকার এবং এটি কবিকে চিরস্মরণীয় করে রাখবেন
বাংলা ভাষা সাহিত্যের দরবারে মুক্তির সংগ্রামী সত্য সুন্দরের পথের দিশারিদের জন্য এটি আসলে একটি চিরস্মরণীয় একটি সার্থক কবিতা। কবিতাটি গদ্য ছন্দে রচিত। প্রচলিত ছন্দের বাইরে তিনি এটিকে প্রাকৃতিক তথা স্বাভাবিক ছন্দে কবিতাটি রচনা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটি বেশ ভালোভাবে উপভোগ করেছো। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।